প্রিয় বন্ধুরা, আগামী 14ই জানুয়ারি আমাদের পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে নানা রঙে নানা বিশ্বাসে উদযাপিত হতে চলেছে মকর সংক্রান্তি। হিন্দু পুরাণ তথা জ্যোতিষশাস্ত্র মতে সূর্যের উত্তরায়ণের সূচনা লগ্ন। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য ওই দিন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে এবং সূর্যের উত্তর পথযাত্রার সূচনা লগ্ন তথা দক্ষিণ পথযাত্রার সমাপ্তি লগ্ন। যদিও গ্রেগরিয়ান ক্যালেন্ডার মতে সূর্যের এই উত্তরমুখী যাত্রা 22শে ডিসেম্বর থেকে শুরু হয়, তবুও আমাদের শাস্ত্র মতে পৌষ মাসকে মলমাস হিসেবে ধরা হয়। তাই সূর্যের এই উত্তর পথ যাত্রা তথা শুভ উত্তরায়ণের সূচনা লগ্ন হিসেবে পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তিকেই গণ্য করা হয়। সমগ্র ভারতবর্ষেই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পৌষ সংক্রান্তি উদযাপিত হয়, তবে তা বিভিন্ন নামে। আমাদের পশ্চিমবঙ্গে যেটা পৌষ পার্বণ বা পিঠে পার্বণ, পাঞ্জাবে সেই সময়তেই লোহরি, দক্ষিণ ভারতে পোঙ্গল এবং আসামে বিহু। তবে সে যাই হোক না কেন, উৎসব উদযাপনের বিভিন্নতা যতই থাকুক না কেন, কারণ কিন্তু মোটামুটি একই। সেটা হলো সূর্যের উত্তর পথ যাত্রা তথা উত্তরায়ণের শুভ সূচনা লগ্ন। যদিও আমাদের শাস্ত্রে এই বিশেষ দিনটির বিভিন্ন তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে, তথাপি এই দিনটিকে মুক্তি, নির্বাণ বা জন্মচক্রের বন্ধন থেকে নিষ্কৃতির যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। চলুন এই বিষয়ে খানিক আলোকপাত করা যাক। পুরাণ বলছে, মহাভারতের পিতামহ মহাবীর ভীষ্ম ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত। একাধারে তিনি মহাবীর, তাই পাণ্ডবদের এককালের মেন্টর। যুদ্ধে তাঁকে পরাস্ত করা এক প্রকার অসম্ভব। কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের 10ম দিনে কূট চালে শিখণ্ডীকে সামনে রেখে অর্জুনের নিক্ষিপ্ত অসংখ্য তীরের আঘাতে জর্জরিত হয়ে তিনি ভূপতিত হলেন। কিন্তু তিনি তো পিতা শান্তনুর ইচ্ছামৃত্যু বর প্রাপ্ত। উপরন্তু তিনি বিচক্ষণ পণ্ডিত মানুষ। তিনি জানতেন এই সময় সূর্যের দক্ষিণায়ন চলছে, যা স্বর্গের রাতের সমান। দেবতারা এই সময় নিদ্রাগত। যেহেতু উত্তরায়ণ শুরু হতে তখনও 58 দিন বাকি, সুতরাং গোলকধামের বাইরে তাকে দীর্ঘ অপেক্ষায় থাকতে হতো। অথচ সেই সময়টাই যদি তার প্রিয় পাণ্ডবদের সঙ্গ পাওয়া যায়, তবে অন্তিম বিদায়ক্ষণ অবশ্যই মধুময় হয়ে ওঠে। সুতরাং তিনি এই 58 দিন রণক্ষেত্রে শরবিদ্ধ অবস্থায় উত্তরায়ণের সূচনা পর্যন্ত অপেক্ষা করলেন এবং সর্বশেষে সূর্য যখন উত্তরায়ণে প্রবেশ করল, সেই তিথিতেই তিনি মৃত্যুকে বরণ করে নেন। মনে করা হয় ওই তিথি তাঁকে জন্মচক্রের বন্ধন থেকে চিরমুক্তি বা মোক্ষ এনে দেয়। এই হল উত্তরায়ণ তিথির অন্যতম আধ্যাত্মিক ব্যাখ্যা। আবার অন্যদিকে এই ব্যাখ্যাও অত্যন্ত জনপ্রিয়, যেখানে বলা হচ্ছে যে মা গঙ্গা যখন ভগবান শিবের জটা থেকে সৃষ্টি হয়ে পৃথিবীতে পৌঁছেছিলেন, তখন তিনি রাজা ভগীরথকে অনুসরণ করেন এবং কপিল মুনির আশ্রমে গিয়ে সমুদ্রে যোগদান করেন। সেই দিনটিও ছিল মকর সংক্রান্তি, যে কারণে আজও ওই দিনে গঙ্গাসাগর মেলায় সাগর সঙ্গমে স্নানের এত মাহাত্ম্য। কিন্তু প্রিয় বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন উপরোক্ত দুই ঘটনাই কিন্তু মোক্ষ বা মুক্তির প্রকৃত দর্শনকে অত্যন্ত সুচারু এবং বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করেছে। দেখুন, আমাদের সাধারণ বোধ বলছে সূর্যের উত্তর পথ ভ্রমণের সূচনা বিন্দু থেকে দক্ষিণ পথ ভ্রমণের অন্তিম বিন্দু পর্যন্ত রাস্তা একটি পূর্ণ পর্যায় বা চক্র সম্পন্ন করে। অর্থাৎ সূর্যের এই চক্রের দর্শনকে যদি জন্মচক্রের দর্শনের সঙ্গে তুলনা করা হয়, তবে খুব স্বাভাবিকভাবেই তার সমাপ্তি দক্ষিণায়নের শেষে অর্থাৎ উত্তরায়ণের প্রারম্ভে। সুতরাং দর্শনগতভাবে অবশ্যই উত্তরায়ণ মুক্তিক্ষণ তো বটেই। যখন একটা দীর্ঘ সময় তার ঘটনাবহুল ক্ষণসমূহ থেকে নিষ্কৃতি পায়, ঠিক তেমনই যেন মনুষ্য জন্ম যেন ঘটনাবহুল জন্মান্তরের বন্ধন থেকে বৃহত্তর মুক্তি পায়। এরপর ভাবুন, ওই তিথিতেই গঙ্গা নদী কপিল মুনির আশ্রমের কাছে সাগরে মিশছে, অর্থাৎ নদীর জলের স্রোত বৃহত্তর সাগরের স্রোতে মিশছে। সুতরাং ক্ষুদ্রের বৃহত্তরে উত্তরণ বা অন্তর্লীন ক্ষণ, এও তো এক প্রকার মুক্তি বা মোক্ষেরই দর্শন, তাই নয় কি? সুতরাং প্রিয় বন্ধুরা, মনুষ্য জন্মের লক্ষ্য যদি মোক্ষ লাভ হয়,
তবে তা জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পূর্ণতা ব্যতি রেখে এক প্রকার অসম্ভব। হয়তো প্রাচীন কোনো মহাপুরুষ এই দর্শনকে সামনে রেখেই উত্তরায়ণকে মুখ্য বা মুক্তিক্ষণ হিসেবে বিবেচনা করেছেন। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।